আমি জবাব চাই বাংলা করছি, তখন ভোটের দামামা বেজে গেছে এবং এই দামামা যে বেজে গেছে সেটা কৃষ্ণনগরে গিয়ে আমি টের পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে মেজাজে কথা বললেন এবং যে চ্যালেঞ্জগুলো দিয়ে গেলেন, ৪২টি আসনের মধ্যে ৪২টি আসনই জেতার যে চ্যালেঞ্জ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মোদীকে গ্যারান্টি। সেই গ্যারান্টি এবং চ্যালেঞ্জের মাঝে একটা বড় ঘটনা ঘটলো। এই বাংলাতে ৪২টি আসন রয়েছে, এই বাংলাতে ৪২টির মধ্যে থেকে ২০টি আসনে আজ নাম ঘোষণা করলো বিজেপি। এবং ভাবুন, এমন এক সময় নাম ঘোষণা করলো যখন নির্বাচনের ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়নি, বিরোধীরা এখনো ছত্রভঙ্গ। দেখে নিতে চাই একবার ২০টি আসনে কে কে প্রার্থী। প্রথম তালিকা বিজেপির এই মুহূর্তে লোকসভায় বিজেপির প্রার্থী তালিকা। কোচবিহারে নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার বালুরঘাটে, শান্তনু ঠাকুর বনগাঁতে, জগন্নাথ সরকার রানাঘাট, লোকেট চট্টোপাধ্যায় হুগলি, নিশীথ প্রামাণিক কোচবিহারে রয়েছে, মনোজ টিগ্গা রয়েছেন আলিপুরদুয়ারে, সুকান্ত মজুমদার বালুরঘাটে, শান্তনু ঠাকুর বনগাঁতে। এরা হচ্ছেন হাই প্রোফাইল ক্যান্ডিডেট। জগন্নাথ সরকার রানাঘাট, সেই জগন্নাথ সরকার রানাঘাট প্রার্থী হলেন। লোকেট চট্টোপাধ্যায় হুগলিতে প্রার্থী হলেন। যারা এই মুহূর্তে হাই প্রোফাইল ক্যান্ডিডেট, সেই প্রত্যেক ক্যান্ডিডেট এই মুহূর্তে তাদের নামগুলো আমি একবার পড়ে দিতে চাই। এই মুহূর্তে যারা রয়েছেন, কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, বালুরঘাট থেকে ডক্টর সুকান্ত মজুমদার, মালদা উত্তর থেকে শ্রী খগেন মুর্মু, মালদা দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুর থেকে ডক্টর নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ থেকে গৌরী শঙ্কর ঘোষ, রানাঘাট থেকে জগন্নাথ সরকার, বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, জয়নগর থেকে অশোক কান্ডারি, যাদবপুর থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, হাওড়া থেকে ডক্টর রথিন চক্রবর্তী, হুগলি থেকে শ্রী লোকেট চট্টোপাধ্যায়, কাঁথি থেকে শ্রী সৌমেন্দু অধিকারী, ঘাটাল থেকে শ্রী হিরণময় চট্টোপাধ্যায়, মানে হিরণ দেব বনাম হিরো, দুই হিরোর টক্কর। পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া থেকে ডক্টর সুভাষ সরকার, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খা, আসানসোল থেকে পবন সিং, বোলপুর থেকে প্রিয়া সাহা। এই মুহূর্তে একের পর এক ক্যান্ডিডেট, একের পর এক নাম, একের পর এক চমক, একের পর এক টক্কর এবং ২০ জন ব্যাটসম্যানের নাম এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিমে যারা খেলতে নামবেন ৪২ জনের মধ্যে থেকে ২০ জন, সেই ২০ জনের নাম ঘোষণা হলো। এবং তার মধ্যে থেকে এই মুহূর্তে যারা খেলবেন তাদের যে অধিনায়ক হিসেবে বাংলাতে যিনি ওপেনিং ব্যাটসম্যান, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন বালুরঘাটের প্রার্থী। সকাল থেকে ডক্টর সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন এবং তারপর ১৫ মিনিটে একটি গোপন বৈঠক হয়, ডক্টর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বৈঠক হয়। এবং এখন আবার বিগ চ্যালেঞ্জ। সুকান্ত মজুমদার কি বলবেন? বড় চ্যালেঞ্জ সামনে। না, চ্যালেঞ্জ তো অবশ্যই বড়। রাজনীতিতে চ্যালেঞ্জ সবসময় বড়ই থাকে, ছোট কোনো সময় হয় না। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবং টিএমসির মতো একটি দল যারা কোনো রীতিনীতি মানে না এবং কোনো রকমের শিষ্টাচার, নিয়ম, সংবিধান কোনো কিছুই মানেন না, তো স্বাভাবিকভাবে সেই দলের সাথে বা সেই দলের বিরুদ্ধে লড়াই করা অবশ্যই খুব চ্যালেঞ্জের ব্যাপার। তবে আমি নিজের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সর্বভারতীয় সভাপতি, মাননীয় গৃহমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন সাধারণ কর্মীকে পার্টি দ্বিতীয়বারের জন্য সুযোগ দিয়েছে। এবং আমি সর্বতোভাবে চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীকে এই সিট পুনরায় আবার জিতে উপহার দেওয়ার জন্য, এবং গতবার যত মার্জিনে জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে। সুকান্তবাবু, শুধুমাত্র বালুরঘাট সিটটা নয়, এবার আপনি এই লোকসভায় বাংলার ক্যাপ্টেন হিসেবে আপনারও তো গুরু দায়িত্ব। বাকি যে ৪২টি আসন, সেই ৪২টির মধ্যে থেকে ৪২টি আসনেই যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪২টি সিট পান, সেই দায়িত্বটাও পূরণ করার আপনাদের কত বড় চ্যালেঞ্জ এটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনার সামনেই যে চ্যালেঞ্জটা দিয়ে গেলেন বলতে পারি। দেখুন, সে তো অবশ্যই বড় চ্যালেঞ্জ এবং আমরা বুঝতেই পারছেন যে মাঠে কোমর বেঁধেই নেমেছি এবং সেই জন্য ভোট ঘোষণা হওয়ার আগেই ২০টি সিটের প্রার্থী আমরা ঘোষণা করে দিলাম। যেটা আপনি বলছিলেন যে মহিলা যে মডেল কোড অফ কন্ডাক্ট এখনও লাগু হয়নি, তারপর তার আগেই ভারতীয় জনতা পার্টি আমরা ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছি এবং আরও খুব তাড়াতাড়ি আগামী ৭-১০ দিনের মধ্যে আমরা আর সমস্ত প্রার্থী পদ ঘোষণা করে দিতে পারবো।
আশা করছি, এবং সে নিয়ে আমাদের আগামী দিনে মিটিংও হবে এবং মিটিং হওয়ার পর সেটা ঘোষণা হবে। আমরা সর্বতোভাবে তৈরি আছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই লড়াইয়ের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য এবং ভারতবর্ষকে আগামীর পথ দেখানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা একান্ত আবশ্যক। মাননীয় নরেন্দ্র মোদীকে ভারতবর্ষকে পৃথিবীর পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতিতে নিয়ে আসা একটা বড় কাজ, এই কাজ বাকি আছে এবং সেটা মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী সরকারেই হয়ে যাবে। সুকান্তবাবু, তৃণমূল কংগ্রেস আপনাদের প্রধান বিরোধী, তারা, আমি জানি না এটা কটাক্ষ করবার জন্যই কিনা, কিন্তু দেবাংশু ভট্টাচার্য, তাদের যে আইটি সেল, তার যে প্রধান দেবাংশু ভট্টাচার্য, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম প্রতিক্রিয়া দেওয়ার, এবং তিনি যে প্রতিক্রিয়াটা দিয়েছেন সেটা আমি জাস্ট পড়ে শোনাচ্ছি। প্রায় বিনা যুদ্ধে কিছু আসন তৃণমূলকে উপহার দেওয়ার জন্য বিজেপিকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এই রকমই বিচক্ষণতার সাথে বাকি 22টা নামও ঘোষণা করুন, শুভেচ্ছা রইল। তৃণমূল কংগ্রেস কার্যত ফুৎকারে উড়িয়ে দিচ্ছে এই 22-20টা নাম। দেখুন, সময় আসুক, তখন দেখা যাবে। গতবারও ওনারা এরকম করেছিলেন, বলেছিলেন বিজেপি গোল্লা পাবে, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন গোল্লা পাবে, গোল্লা। তো তারপরে দেখা গেছিল কে গোল্লা পায়, তো মুখ্যমন্ত্রী নিজের বুথে হেরেছিলেন। তো এ তো নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস ওভার কনফিডেন্সে ভুগছে এবং এই ওভার কনফিডেন্সের ফল তৃণমূল কংগ্রেস পাবে, এবং আমি বলছি অভূতপূর্ব রেজাল্ট হবে ভারতীয় জনতা পার্টি। সুকান্তবাবু, আমার শেষ প্রশ্ন আপনাকে। আজকে যে মেজাজ, আমি নিজেও কৃষ্ণনগরে ভোরবেলা থেকে ছিলাম, যে লাইভ টানা আমরা করে গেছি, আপনাকে দেখেছি, শুভেন্দুবাবু বা অন্যান্য যারা ছিলেন, তাদের যে মেজাজ এবং কর্মীদের, সমর্থকদের যে মেজাজ, কোথাও গিয়ে মনে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভিটামিন ট্যাবলেটটার দরকার ছিল, যে বুস্টার ডোজটার দরকার ছিল, যে ভ্যাকসিনটার দরকার ছিল, সেইটা দিয়ে চলে গেলেন। এবার দায়িত্বটা হচ্ছে খুব সামলে সাবধানতার সাথে লড়াইতে বা পরীক্ষার ময়দানে যাওয়া। গোটা বাংলা কি একসাথে চাঙ্গা হয়ে গেল ওই বুস্টার ডোজে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে থেকে শোনা বা বাড়িতে বসে টিভিতে দেখা দুটোই অনন্য অভিজ্ঞতা, এবং আমাদের কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে বারবার চার্জড আপ হন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আক্রমণাত্মক ভঙ্গিতে শুধু নাম নেননি, বাদবাকি যা বলার বলে গেছে, পুরো ধুয়ে সাফ করে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে। এবং আগামী দিনে যে সিটগুলো তৃণমূল তার পৈতৃক সম্পত্তি মনে করে যে মুসলিম ভোট আছে বলে সেই সিটগুলো তারা পকেটস্থ করবে খুব সহজে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই সিটগুলো জিততেও বেগ পাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, এই অত্যাচার আমার মনে হয় মুসলিম মা বোনেরাও ভালোভাবে নেবেন না, এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক শিক্ষা দেবে। অনেক ধন্যবাদ। ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে ছিলেন। মেজাজ কিন্তু বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যে কথাটা বলছিলাম, ভোরবেলা থেকে কৃষ্ণনগরে গিয়ে একেবারে হাতে গরম এক্সপিরিয়েন্স যাকে বলে, সেই এক্সপিরিয়েন্স করে এলাম। বাংলায় এই মুহূর্তে একটা পক্ষ বা দেশে একটা পক্ষ তারা নিজেদের ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করে দিল, প্রার্থী তালিকা হাফ ঘোষণা করে দিল, প্রথম পর্যায়ের কাকে কাকে দিয়ে ব্যাটিং করানো হবে সেই সমস্ত কিছু ঠিক করে নিল। এবং অন্যদিকে ইন্ডি জোট তারা জানেই না এখনো তাদের ক্যাপ্টেনকে, বোলিংটাকে করবে, ব্যাটিং করবে নরেন্দ্র মোদী, তার এগেনস্টে বোলিংটাকে করবে সেইটাই এখনো ঠিক হয়নি। সাব ডিভিশন ম্যাচ, প্রিলিমিনারি ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এই সমস্ত কিছু ছেড়েই দিলাম। বাংলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষ্ণনগর থেকে যে সংক্রমণটা ছড়িয়ে দিলেন গোটা বাংলা জুড়ে, ইসবার 400 পার, এবার 400 পার, এবং কিভাবে 400 পার, এবং সেখানে বাংলা কিভাবে নিজের ছোট ছোট হলেও কাঠবিড়ালির মতো অংশগ্রহণ করতে পারে, একবার দেখুন মেজাজটা, এবং তারপর সরাসরি বিতর্কে যাব। কেউ শিব পার্বতী সেজে এসেছে, কেউ ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে, প্রচুর মানুষ এখানে এসেছেন, এবং তারা প্রত্যেকে একটাই কথা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারেন বাংলাকে বাঁচাতে। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে যত প্রোটেক্ট করবে তত এই দামামা বাঁচবে।
গোস্বামী জিন্দাবাদ, অর্ণব গোস্বামী জিন্দাবাদ। আমরা মোদির পথ সবাই ধরি যদি, মোদির পথ ধরি যদি, আবার সোনার বাংলা সোনার হয়। জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়। যারা এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির সাধারণ সম্পাদক, ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র, রুদ্রাঙ্গ সান্যাল রাজনৈতিক কর্মী রয়েছেন, নির্মাল্য মুখার্জি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক। আমি প্রত্যেকের কাছে যাব এবং তার পাশাপাশি যাব সেই সমস্ত প্রার্থী যাদের নাম ঘোষণা হয়েছে তাদের কাছে তাদের প্রথম প্রতিক্রিয়া নেওয়ার জন্য। আমি শুরুতেই জগন্নাথ চ্যাটার্জি আপনার কাছে যেতে চাই। জগন্নাথবাবু, টাফ ফাইট, প্রধানমন্ত্রী বলে গেলেন যদিও যে 42-এর মধ্যে 42ই হয়তো এবার পেতে চলেছেন আপনারা, কিন্তু টাফ ফাইট কি মনে হচ্ছে? যে মেজাজটা আজকে দেখা গেল, আমি সুকান্তবাবুকে ঠিক একই কথা জিজ্ঞেস করছিলাম, সেই সংক্রমণটা গোটা রাজ্য জুড়ে ছড়াতে পারবেন বিজেপি কর্মীদের মধ্যে? দেখুন, রাজনীতিতে প্রতিটি যুদ্ধই টাফ, কিন্তু যে কোনো টাফ ফাইটকে সহজ করে দেওয়ার জন্য আপনার লাগে হচ্ছে একজন বড় সেনাপতি। 2024-এর নির্বাচনে আমাদের যে সেনাপতি রয়েছেন, যিনি গতকাল এবং আজ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের টোনটি ঠিক কী টোনে ভোট হবে সেই টোন সেট করে দিয়ে গেছেন। সেই নরেন্দ্র মোদীজি যখন আমাদের সামনে রয়েছে এবং ইন্ডি জোটের পিণ্ডি তার নেতৃত্বে কিভাবে ভারতীয় জনতা পার্টি চটকে দিয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন আমরা প্রায় 100 আসনে আজকে প্রার্থী ঘোষণা করে দিয়েছি, ভোট ঘোষণা হবে এখনও 15 দিন পরে হয়তো। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখনও রাজ্যে আসেনি, তার আগে ভারতীয় জনতা পার্টি প্রায় 20টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গে। তো আমরা আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে নামছি, আর উল্টো দিকে আমরা দেখছি যে শুধু উত্তর কলকাতাতেই 3 জন মুখ 3 রকম কথা বলছেন, এবং তৃণমূল যত নির্বাচন এগিয়ে আসবে এরকম তৃণমূলের কাদা ছোড়াছুড়ি, ল্যাজ ধরে টানাটানি, ঘাট ধরে টানাটানি এসব চলতে থাকবে। এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জেপি নাড্ডাজি, অমিত শাহজির কঠোর পরিশ্রমে এখানে রাজ্যে ডক্টর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর যে লড়াই, তাতে রাজ্য বিজেপি এবার যে লক্ষ্যমাত্রা আমাদের অমিত শাহজি এবং প্রধানমন্ত্রীজি বেঁধে দিয়ে গেছেন সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণের দিকে এগিয়ে যাই। এই লক্ষ্যমাত্রার কথা বারবার বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি একবার দর্শকদের যারা মিস করে গেছেন, মিস করার কথা নয়, কারণ এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বেশি যে স্পিচ বা যে টেলিভিশন ইভেন্ট আজ দেখা হয়েছে গোটা বাংলা এবং ভারত জুড়ে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্য। কিন্তু তাও এই অংশটা আরেকবার আমি শোনাতে চাই, পিসিআরকে বলবো 42-এর মধ্যে 42 খুব টাফ ফাইট। প্রধানমন্ত্রী যেটা বললেন সেটা অমিত শাহর মতন টিচার, তিনি তাও 35-এ বেঁধে দিয়েছিলেন। বাংলার জন্য প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জটা দিয়ে গেলেন এবং বললেন মোদি কি গ্যারান্টি, দেখা যাক নরেন্দ্র মোদী কি বলেছিলেন, শুনবো। বাংলার বিকাশ হবে তবে দেশের বিকাশ হবে। इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। एक बार एनडीए सरकार 400 पार। নির্মল মুখার্জি, আচ্ছা জগন্নাথ চ্যাটার্জি আপনি রিয়াক্ট করতে চান, বলে নিন ছোট করে। মোদিজি বলেছেন 42-এ 42 চাই, তার মানে কি? তার মানে 42-এ 42 চাই মানে আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য স্কাই ইজ দ্য লিমিট। এবং উনি কি বলেছেন যে এনডিএ 400 পার করবে। এনডিএ 400 পার যদি করতে হয়, বিজেপিকে যদি 370 আসন একা পেতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের একটা বড় কন্ট্রিবিউশন থাকার কথা, এবং সেই কন্ট্রিবিউশন এবার থাকবে। জগন্নাথ চট্টোপাধ্যায় তো এই কথাটা বলছেন। নির্মল মুখার্জি, একদম স্পেসিফিক্যালি গ্রাউন্ড রিয়ালিটি যদি দেখতে হয়, মাটির যে সমীকরণগুলো, সেই সমীকরণের ভিত্তিতে আপনার মনে হচ্ছে যে 42টা আসনের মধ্যে 42টা পাওয়ার সম্ভাবনা আছে? আমি ধরে নিলাম কত 30টাও পাওয়ার সম্ভাবনা কি আছে? দেখুন, আপনাকে আমি বলি 42টার মধ্যে 42টা পাওয়া, এইটা দুভাবে দেখতে পাবেন আপনি। সেটা হচ্ছে একটা, এটা খুব হাস্যকর হতে পারে, এটার অ্যাডভান্টেজ তৃণমূল নিতে পারে, ঠিক আছে, যে 42টার বিরুদ্ধে 42টা হয় না। তার কারণ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 42-এ 42, সেটা নিয়ে আমরা সবাই হেসেছিলাম।
এবং সেটা দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় 20-22-এ আটকে গেল। এবার এখানে কি দাঁড়াবে এখন কি বোঝা যাচ্ছে না তো। জগন্নাথবাবুরা নিশ্চয়ই অপটিমিস্টিক্যালি ভাবতেই পারেন, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমি যতটুকু বুঝেছি যে বিজেপি প্রায় এবার যে 543টা আসন আছে, সেই 543টা আসনের মধ্যে 160টা দুর্বল আসন হিসেবে অলরেডি চিহ্নিত করেছে অল ইন্ডিয়া লেভেলে। তার মধ্যে এই যে 20টা যে সিট ওনারা দিয়েছেন, প্রার্থী দিয়েছেন, তার মধ্যে আমার হিসেব মতো 5টা সিট খুব চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং যেগুলো, সেই চ্যালেঞ্জিংগুলোকেই আমি উইক হিসেবে ধরছি। এবং সেইভাবে যদি আপনি দেখেন তাহলে বিজেপি লড়েছিল 430টা আসনে 2019-এ এবং জিতেছিল 300টা, তার মানে প্রায় 130টা আসনে তারা পিছিয়ে পড়ে। এবং এই 130টা আসনের মধ্যে 70টা আসন রয়েছে যেগুলোতে বিজেপি সেকেন্ড হয়েছিল, আর যেগুলোতে সেকেন্ড হয়েছিল তার মধ্যে 21টা বাংলায় রয়েছে। সুতরাং নরেন্দ্র মোদী যে অঙ্কটা কষেছেন পার্লামেন্টে, যে 300-র সঙ্গে যদি এই যে 70টা আসন যেটাতে বিজেপি 2 হয়ে গেছিল সেটা যদি 1 করে তাহলে 370 হচ্ছে, একদম হিসেবটা তো তাই। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে ওভার ডিপেন্ডেন্স অন আ ফেস, 5 ইয়ার্স ডাউন দ্য লাইন মমতা ব্যানার্জি কোথায় থাকবেন, নরেন্দ্র মোদী কোথায় থাকবেন কেউ জানেন। কিন্তু আমরা সাংবাদিকরা পলিটিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে এইটুকু বলবো, ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে একই হয়েছিল, কংগ্রেস গট লস্ট। এখানেও ঠিক এই দুটো ফেস, এদিকে মমতা ওপাশে মোদী। এই যে প্রার্থী তালিকা, এই প্রার্থী তালিকার প্রত্যেকেই খুব চ্যালেঞ্জিংলি লড়বেন যেরকম জগন্নাথবাবু বলছেন, কিন্তু আলটিমেটলি ছায়াটা হচ্ছে, পেছনে যে বড় ছায়াটা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আজকে খুব স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস কিন্তু বলেছেন, এবং সে কারণে আমি ডক্টর তন্ময় মুখার্জিকেও অনুরোধ করেছিলাম আসার জন্য, কারণ এটা বোঝার প্রয়োজন রয়েছে। এটা তো সত্যি, মানে যখন আমিও সভামঞ্চের থেকে কিছুটা দূরে প্রেস এনক্লেভে বসে বসে শুনছিলাম হেডফোনে, প্রধানমন্ত্রী যে কথাটা বললেন আমার কানে সত্যিই বাজলো। নির্মলদা, এই বাংলাতে এইমসের মতন একটা হাসপাতাল, সেই হাসপাতালটা তো সত্যি আমাদের ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনেকে বলছেন যে সবসময় ক্রেডিট নেন, কিন্তু সত্যি তো ক্রেডিট নেওয়ার মতন। আমি একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এইমস কল্যাণীতে হয়েছে এবং তারপরে তা নিয়ে কি রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী, একবার শুনবো। टीएमसी माने विश्वासघात, अवताचार, टीएमसी माने भ्रष्टाचार, परिवारवाद। टीएमसी बंगाल के लोगों को गरीब बनाए रखना चाहती है। टीएमसी का मतलब है तू मैं, करप्शन ही करप्शन। আমি নির্দিষ্টভাবে আবারও যে এইমস কল্যাণীর যে অংশটা আরেকবার শুনবো, কিন্তু তার আগে একবার আমি নির্মলদা আপনার কাছে এবং তন্ময়বাবু দুজনের কাছেই যাবো। নির্মলদা, আপনার কাছে প্রথমে শুরুটা করলেন এইটা দিয়ে, তু মে অর করাপশন, টিএমসির মানে নাকি? এটা তো কলেজে বা এই ধরনের ছাত্র রাজনীতিতে এরকম নামকরণ হয়। প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী একটি রেজিস্টার্ড পার্টির নামকরণ করে দিচ্ছেন তু মে অর করাপশন, মানে একেবারে অঙ্গাঙ্গিকভাবে করাপশনটাকে যুক্ত করে দিচ্ছেন একটা দলের সাথে। দেখুন, উনি তো একটা পলিটিক্যাল মিটিং করছেন, পলিটিক্যাল ক্যাম্পেন রেজ করছেন, সুতরাং উনি যে কথাটা বলছেন সেই কথাটা আপনি আমার বলা, আমার কিংবা আপনার বলার কি আর প্রধানমন্ত্রী বলার মধ্যে তফাৎ আছে। কারণ উনার কাছে নিশ্চয়ই এমন কিছু এভিডেন্স রয়েছে, এমন কিছু প্রমাণ রয়েছে যেখানে ওই লিভারেজটা, ওই স্বাধীনতাটা উনি নিতে পারেন যে একটা দলকে এটা বলার। সুতরাং যদি উনি এটা বলেন, এটা ওনার দায়িত্ব, ওনাকে সেই দায়িত্বটা পালন করতে হবে। সুতরাং সেই দায়িত্বটা যে সত্যি, সেটা পালন করার মূল দায়িত্বটা উনি যেটা দিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গে ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে এখানে জগন্নাথবাবুদের মতো কার্যকর্তাদের ওপর, এবং সেই দায়িত্বটা খুব পবিত্রভাবে ওদেরকে পালন করতে হবে যে উনি যে কথাটা বলেছেন সেই কথাটা সত্য, মানুষের কাছ থেকে সেইভাবে ভোটটা তাদেরকে আদায় করতে হবে, নিতে হবে। যদি সেটা না পারেন, কারণ উনি যখন এই কথাটা বলছেন, উনি একটা পরিষ্কার ভূমি
সামনে তুলে ধরছেন কি, যে একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে বিজেপির জন্য তৃণমূলকে পিছিয়ে ফেলে দেওয়ার। কতটা পারবে না পারবে সেটা আমার বিচার্য বিষয় নয়, মানুষ ঠিক করবেন। সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছে এই উর্বর ক্ষেত্রটা বিজেপির যারা নেতা আছেন তারা কতটা সুযোগ অ্যাডভান্টেজ নিয়ে মানুষকে তৃণমূলের যা ইলসের কথা ওনারা বলেন, যে খারাপ দিকগুলোর কথা বলেন, কতটা বোঝাতে পারবেন সেইটাই এখন দেখার। কিন্তু উনি একটা গ্রাউন্ড ওয়ার্ক করে দিয়ে গেছেন। এই গ্রাউন্ড ওয়ার্কের ওপর উনি যেমন আরামবাগে বলেছেন এতদিন আপনারা চোরের দল সবাই বলত, আমি কালকেও বলেছি যে তৃণমূল লুটেরাদের দল। এই কথাটাই একটা উচ্চ গ্রাম বেঁধে দিলেন, আজকে বেঁধে দিলেন 42-এ। মানে আপনি বলছেন যে একেবারে রাম নয়, হিন্দু নয়, মুসলিম নয়, তৃণমূল কংগ্রেস যে কথাটা বলছে যে বারবার হিন্দু মুসলিম করা হবে, এবার নরেন্দ্র মোদী বারবার এখানে এসে, এবং যে 15 মিনিটের মিটিংটা হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সাথে, সেখানেও আমরা সূত্র মোতাবেক যে খবর পাচ্ছি দ্ব্যর্থহীন ভাষায় নাকি বলা হয়েছে যে কোনো ধরনের কোনো আপোষ নয় চোরেদের সাথে, যারা আইপিএস আছে, যারা দলদাসের মতন কাজ করছে তাদের সাথে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা স্বরাষ্ট্রমন্ত্রককে বলবো। প্রধানমন্ত্রী পজিটিভ রেসপন্স করেছে। জগন্নাথ দা, তার মানে আপনি বলছেন দুর্নীতিটাই মেন এজেন্ডা? দেখুন, গত দুদিনের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা রাম মন্দিরের উল্লেখ পাইনি। যখন তার হাতে, তার করকমলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সারা ভারতবর্ষ থেকে 1000 আস্থা স্পেশাল আমরা পার্টি এবং ভারতীয় রেলের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও 31টি ট্রেন 6 তারিখ পর্যন্ত তাদের যাত্রা সম্পূর্ণ করবে। আপনারা মানে এখনও যদি আরও 30-32টা ট্রেন দেওয়া যেত তাহলেও তাতেও মনে হয় যাত্রী কম হতো না। এবং নিজেদের পয়সায় নিজেরা ভাড়া দিয়ে টিকিট কেটে বাল্ক বুকিং করে তারা যাচ্ছে। তো রাম আজকে ভারতবর্ষের সঙ্গে সমার্থক হয়ে গেছে। রাম নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন রামের প্রতিষ্ঠা হয়ে গেছে, এবার রাষ্ট্র নির্মাণের পালা। রাষ্ট্রনীতির কথা উনি বলেছেন। কাল যিনি যেটা উনি বলেছেন সেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত আশার কথা। আপোষের কথা আপনি বলছেন, আমি তো কোনোভাবেই কোথাও কোনো আপোষ দেখছি না। আশার কথা যদি বলেছেন যে মোদির গ্যারেন্টি কি পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি লুটের মাল লটাएंगे, লুট কা মাল লটাएंगे, এইটাই বলেছেন পশ্চিমবঙ্গের মোদির গ্যারেন্টি। এবং এই মোদির গ্যারেন্টি টানতে গিয়ে উনি 24 এবং পরবর্তী 26-এর সরকারের কথাও বলেছেন। একইভাবে আজকে যদি আপনারা দেখেন, প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলতে চেয়েছেন, যেটা এইমসের মতো প্রতিষ্ঠান, ভারতবর্ষে যখন দিল্লির বাইরে এইমস প্রতিষ্ঠা হবে তখন এই ভারতীয় জনতা পার্টি সরকার ইউপি আমলে তো মানে তার সিদ্ধান্ত গ্রহণ হলে পরেও এই সরকার তার ইমপ্লিমেন্টেশন করলো। সেই এইমসের মতো প্রজেক্টে উনি বলছেন যে পহলে করাপশন নেই তো পারমিশন, বাদ মে পারমিশন, এই কয়েনেজটা উনি ব্যবহার করেছেন। এবং এটা কি এক্স্যাক্টলি কি কয়েনেজটা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বাংলায় এইমস নিয়ে আবারও বলছি, বাংলায় আমরা এত কথা বলি, আমরা প্রথম নোবেল, আমরা প্রথম অস্কার পেয়েছি, আমরা প্রথম এই করেছি ওই করেছি, আবারও বলছি আমরা অনেক কিছু করেছি, কিন্তু কিছু কিছু জিনিস আমরা চোখের সামনে হতে দিইনি, বা যারা হতে দিচ্ছিল না তাদের বিরুদ্ধে প্রতিবাদ করিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে ক্রেডিট প্রাপ্য তার, সেই ক্রেডিটটা তো দিতে হবে। বাংলার প্রথম এইমস, ভেলোরে আমরা যাই, আমরা দক্ষিণ ভারতে যাই, আমরা দিল্লিতে যাই, বাংলার প্রথম এইমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কল্যাণীতে হয়েছে। রায়গঞ্জে কেউ একজন করতে দেননি, বারবার বলা হয়েছে। একবার শুনে নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন। क्या काम कर रही है इसका उदाहरण पश्चिम बंगाल का पहला एम्स है। मोदी ने पश्चिम बंगाल को पहला एम्स देने की गारंटी दी थी, और मोदी की गारंटी मतलब गारंटी पूरा होने की गारंटी। लगभग 1000 बेड्स का ये आधुनिक अस्पताल बहुत सारी सुविधाएं लेकर आया है, रोजगार के अवसर लेकर आया है। लेकिन पश्चिम बंगाल सरकार को कल्याणी एम्स के बन जाने से उसको दिक्कत है, उसको परेशानी है। वो कह रही है इसकी परमिशन क्यों नहीं ली। पूरे पश्चिम बंगाल में
टीएमसी के तोलाबाजों को, भूमाफिया को, लूट की, गुंडागर्दी की खुली परमिशन, लेकिन इतने बड़े अस्पताल को लेकर टीएमसी सरकार पर्यावरण से जुड़ी परमिशन का अड़ंगा लगा रही है। कमीशन ना मिले तो टीएमसी सरकार हर तरह की परमिशन रोक देती है। पहले कमीशन, फिर परमिशन। ডক্টর তন্ময় মুখার্জি আমার সঙ্গে রয়েছেন। ডক্টর মুখার্জি, এই বক্তব্যগুলো যেগুলো শুনলেন, মানে পাড়ার স্ট্রিট কর্নারে এই বক্তব্যগুলো শুনলে তাও কানে হয়তো বাজে না, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ভাবুন, বাংলায় এসে বাংলার একটি রাজনৈতিক দল যারা শাসন করছে তাদের সম্বন্ধে এই কথাগুলো বলছে, তখন বাঙালি হিসেবে তো চিন্তা করতে হয় যে আমরা এইমস পাইনি, এবং এইমস যখন এলো তখন যারা শাসক তারা নিজেদের ইগো স্যাটিসফাই করবার জন্য হয়তো পারমিশন চাইছে যে এইটার পারমিশন কোথায়, এইটার পারমিশন কোথায়। এবং ভারতের প্রধানমন্ত্রী বলছেন মাফিয়া রাজের জন্য তো পারমিশন চাইতে হয় না, ওপেন পারমিশন রয়েছে। তোলাবাজির জন্য তো পারমিশন চাইতে হয় না, ওপেন পারমিশন রয়েছে। জমি হাঙরদের জন্য পারমিশন চাইতে হয় না। মানে নরেন্দ্র মোদীকে পর্যন্ত এই কথা বলতে হচ্ছে যে কমিশন না পেলে পারমিশন তৃণমূল কংগ্রেস দেবে না। দেখুন ময়ূক, এই যে এইমস, এটা হচ্ছে স্বাধীনতার পরে 1956 সালে প্রথম হয়েছিল দিল্লিতে, এবং শোনা যায় যে সেটা নাকি কথা হয়েছিল কলকাতাতে হবে, নেহেরু নাকি রাজি হননি। তো তারপরে সেটা দিল্লিতে হয়েছিল 1956 সালে। এরপরে যদি আপনি একটু এগিয়ে যান তাহলে 2014 পর্যন্ত আমাদের দেশে 8টা এইমস হয়েছিল সব মিলিয়ে, আর তাতে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো এইমস হয়নি। কেন হয়নি? কারণ পশ্চিমবঙ্গে কেউ এইমস দেয়নি, কারণ যেটা হয়েছিল পশ্চিমবঙ্গে এইমস দেয়নি কেন? আমার তো সেটাই প্রশ্ন। এই যে কথায় কথায় মণিপুর, মিজোরাম, ছোট রাজ্য, ঝাড়খণ্ড, বিহার, বিমারু রাজ্য এইসব বলা হয়, আমরা তো এরকম রাজ্য ছিলাম না। আমাদের মেধা সারা বিশ্বে আছে, আমাদের বড় বড় মন্ত্রীরা রয়েছেন, আমাদের বড় বড় শিল্পপতিরা রয়েছেন, তাহলে পাইনি কেন এইমস? দেখুন 2003 কেন আমাদের ছেলে মেয়েদেরকে, কেন আমাদের মা বোনেদেরকে আজও দক্ষিণ ভারতে যেতে হয়, ভেলোরে যেতে হয়? হয়তো পেত 2003 সালে তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করেন যে আরও 6টা AIMS তিনি তৈরি করবেন 3 বছরের মধ্যে। দুর্ভাগ্যবশত তিনি ভোটে জিততে পারেননি, তিনি ক্ষমতায় ফিরে আসেননি। তারপরে জিনিসটা কোল্ড স্টোরেজে চলে গেছিল। 2006 সালে তখন ইউপিএ সরকার ঘোষণা করলো যে হ্যাঁ, আমরা যেগুলো বলেছিলেন বাজপেয়ীজি ওইগুলো আমরা তৈরি করব। তারপরে 6 বছর লেগেছে 2006 থেকে 2012 সাল সেই এইমস তৈরি হতে, আর তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ ছিল না। এবার আপনি দেখুন 2014 সাল থেকে কি হয়েছে। 2014 সাল থেকে আজ পর্যন্ত AIMS হয়েছে টোটাল হচ্ছে 25টা, মানে 17টা, তার মধ্যে হচ্ছে 12টা অলরেডি রানিং, নতুন বলছি, টোটাল হচ্ছে 20টা, আর 5টা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। তার মধ্যে থেকে আমরা একটা পেয়েছি রাজ্য হিসেবে কল্যাণীতে, তার জন্য আমরা গর্বিত। আর এইটা নিয়ে এই রাজ্য সরকার কি করেছে দেখুন, এরা বলেছে যে এনভায়রনমেন্টাল নাকি ক্লিয়ারেন্স নেওয়া হয়নি, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তার জন্য সার্টিফিকেট দেয়নি, তার জন্য ইনগুরেশন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। এই সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করা হয়েছে 6ই অক্টোবর 2022 সালে, এখন থেকে 1.5 বছর আগে। তারা সেটা আটকে রেখেছে, কারণ কি নাকি কনস্ট্রাকশন শুরু হয়েছে সার্টিফিকেট না নিয়ে, তার জন্য 15 কোটি টাকা ফাইন দিতে হবে। না, এটা কেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এগিয়ে এসে করছেন? আমি জগন্নাথ ছোট্ট করে 30 সেকেন্ডে দেবো। এটা তো মানে এইমসে তো শুধু আপনি বা বিজেপি কর্মীরা দেখাতে যাবে না, ওটা বাংলার মানুষ দেখাতে যাবে, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর থেকেও হয়তো দেখাতে আসবে। তাহলে এটা তো রাজ্যের গর্ব হওয়া উচিত, সেইটা নিয়েও কেন রাজনীতি হবে? দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারতের মতো ঠিক গরিব মানুষের 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা আটকে দেন, উনি দিতে পারতেন স্বাস্থ্যসাথী, মোদিজিও দিতেন 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত, একটা গরিব মানুষই তো 10 লক্ষ টাকার বিমা পেত। ঠিক আজ যেমন অনেক নাক কান ঘুরিয়ে ঘোলা জলে মাছ খাওয়ার পরেতে উনি কৃষক বন্ধু চালাচ্ছেন, একই সঙ্গে PM কিষাণও রাজি হয়েছেন, তাও অনেক কৃষককে দিচ্ছেন না। আমার ধারণা যে কৃষককে দিচ্ছেন না, মানে PM কিষাণ পাচ্ছে না অথচ রাজ্যের কৃষক বন্ধু পাচ্ছেন, তারা ভুয়ো কৃষক।
যেমন এনআরইজিএতে ধরা পড়েছে। তো এইভাবে একইভাবে 13 লক্ষ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন পড়েছে। যারা হচ্ছে হাতের কাজ করে, সেই হাতের কাজ করা মানুষ 18 প্রকারের এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ, যা কিনা আমাদের এই সমাজের সবচেয়ে বড় যে সেক্টর, সেই ওবিসি সমাজের মানুষের 13 লক্ষ আবেদন, তারা 1 লক্ষ টাকা হচ্ছে যে ঋণ এবং 17,500 টাকা সরাসরি ক্যাশ বেনিফিট পাবেন। 17,500 টাকা মানে 36 মাসের লক্ষ্মীর ভাণ্ডার উনি দেবেন না, উনি মিটিং করতে দিচ্ছে না, জেলা শাসকদের বলেছেন এই বেনিফিশিয়ারি সিলেকশন করতে দিও না, অথচ তারা অনলাইনে অ্যাপ্লাই করে বসে আছে। প্রত্যেকটা ক্ষেত্রে স্পিড ব্রেকারের ভূমিকা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নরেন্দ্র মোদীজি বলেছেন যে মোদির গ্যারান্টি হলো লুটের মাল লুটিয়ে লটানো, মানে ফিরিয়ে দেওয়া, মানে লুটের মান ফিরিয়ে দেওয়াই হচ্ছে মোদির গ্যারান্টি। এবং এই মোদির গ্যারান্টি 24-এর ইলেকশন এবং 26-এর নির্বাচনের পরে একদম একটি চূড়ান্ত রূপ। জগন্নাথ দা, আপনি মানে এক সাংবাদিক, প্রাক্তন সাংবাদিক তো বটেই, এখনো সাংবাদিকতার যে বেসিক্সগুলো সেগুলো মানে আমার সিনিয়র আপনি আরেকটা হেডলাইন কিন্তু মিস করে যাচ্ছেন। বিজ্ঞাপনী ভাষায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সুন্দরভাবে বললেন যে বাংলাতে এসে আমি অনুভব করলাম যে স্কিমগুলো কি করে স্ক্যাম হয়ে যায় এবং তার মাস্টারি করেছে নাকি তৃণমূল কংগ্রেস। আমি রুদ্রাঙ্কর কাছে যাওয়ার আগে একবার সেই বাইটের অংশটা শুনিয়ে নিতে চাই, নির্মলদা এবং জগন্নাথ দাকেও। गरीब परिवार की बहनों को केंद्र सरकार सस्ता सिलेंडर दे रही है। यहां पश्चिम बंगाल में भी इसके लिए 13 लाख एप्लीकेशन आई है, लेकिन इसके लिए हर जिले में जो उज्ज्वला कमेटी बनानी होती है वो तक टीएमसी सरकार नहीं बना रही है। गरीब के घर की योजना को भी ये लोग तोड़ाबाजों के अधीन देना चाहते हैं। हर घर नल योजना में भी ये लोग तोलाबाजों का दखल चाहते हैं। मनरेगा में 25 लाख फर्जी मनरेगा जॉब कार्ड बनाए गए। जो पैदा नहीं हुआ था उसका कार्ड बना दिया। जो पैसा गांव में गरीब मजदूर को मिलना चाहिए था उसको टीएमसी के तोलाबाजों ने लूट लिया। टीएमसी की लगातार कोशिश है कि केंद्र सरकार की योजना पर अपना स्टिकर लगाएं। ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। রুদ্রাঙ্ক, এই মাস্টারিটা কোথা থেকে শিখলে তোমরা? স্কিম কে স্ক্যাম। আমি তোমাকে বলি, একটু স্পিড ব্রেকার বলে একটা কথা বললে না, আমি তোমাকে বলতে চাই যে এই সরকার গরিব মানুষের জন্য অনেক বড় বড় কথা বলেছিল। এই বলার পরে বলেছিল আপকি বার 200 পার, আবার একটা ব্রেক খেলো, ভেঙে পড়ে গেল। আমি বলিনি। তারপরে বলেছিল যে গ্যাসের দাম সেই সময় কত ছিল, 450 থেকে 500, আজকে 1000 ছুঁই। পেট্রোল ডিজেলের দাম আমি বলিনি, আবার আপনার গায়ে লাগছে। মানুষকে দিয়েছেন মাথার ছাদ, মানুষকে দিয়েছেন বিনা পয়সার রেশন খাদ্য, মানুষকে যে এরা গরিব মানুষের জন্য মানুষকে দিয়েছেন জল, মানুষকে দিয়েছেন গ্যাস, সেই জন্য আজকে মানুষের কাছে যেতে পারছেন তিনি। পশ্চিমবঙ্গে আর আপনারা কি করেছেন? আপনারা সব সর্বনাশ করেছেন, চুরি করেছেন। কারণ বাংলার মানুষ সারা দেশের গরিব মানুষ সরকার তৈরি করেছে, বুঝতে পারলে? এইখানে হচ্ছে পার্থক্য। ধর্ষকদের সাথে আছেন, এই ভোটে মানুষ জবাব দেবে যে মানুষ চোরদের সাথে আছেন না চোরদের সাথে নেই, মানুষ ধর্ষকদের সাথে আছেন না ধর্ষকদের সাথে নেই, মানুষ মাফিয়াদের সাথে আছেন না মাফিয়াদের সাথে নেই। গরিব মানুষের মা বোনদের সম্মান নষ্ট করেছেন আপনারা, তাদের হচ্ছে ইজ্জত দিয়েছেন আপনারা। আর লজ্জা করেন আপনাদের বলতে কথা। আরে মা বোনদের কি বলে মা বলতে লজ্জা করেন? মা মাটি মানুষ এসেছেন, মাদের সম্মান নিয়ে নিয়েছেন, পেট্রোলের দাম মানুষের জমি কেড়ে নিয়েছেন, মাটি কেড়ে নিয়েছেন মানুষের কাছ থেকে। কি বলে চাইবেন? মোদিকে দেখে বুঝতে পারছেন না? আরে মোদি গ্যারান্টি, নরেন্দ্র মোদি তো একটাই কথা বলছে, চোরদেরকে চুরি করতে দেবে না। নরেন্দ্র মোদি তো একটাই কথা বলছে, চোরদেরকে চুরি করতে দেবে না। তোমরা চুরি করছো কি করছো না? রুদ্রাঙ্ক, তোমরা চুরি করছো কি করছো না? চুরি করছো কি করছো না? আমার একটাই প্রশ্ন, চুরি হচ্ছে কি হচ্ছে না?
বাংলায় চুরি হচ্ছে কি হচ্ছে না? প্রধানমন্ত্রী যদি লক্ষ কোটি টাকাও পাঠায়, কোথায় যাচ্ছে টাকাগুলো? হিসেব কোথায়? হিসেব কোথায়? হিসেব দেবে, টাকা নেবে। জগন্নাথ দাস 10 সেকেন্ড, জগন্নাথ দাস 10 সেকেন্ড, বেশ বেশ, জগন্নাথ দাস 10 সেকেন্ড। গত 1 মাস 2 মাস ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কয়েকটি বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কামান দাগছেন, আন্দোলন করছেন, ইস্যুগুলো তৈরি করছেন, এই প্রত্যেকটি ইস্যুই প্রমাণ করে পশ্চিমবঙ্গের গরিব মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকেন তা হচ্ছেন নরেন্দ্র মোদী। 100 দিনের কাজ কাদের জন্য? গরিব মানুষ। আবাস যোজনা কাদের জন্য? যাদের মাথায় পাকা ছাদ দরকার আছে। রেশন কাদের জন্য? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, তার জন্য স্টিকার দিদিমণি সাজা স্টিকার সাজান। বাড়ি বাড়ি জল কার জন্য? গরিব মানুষের জন্য। এবং এর একটি প্রকল্প রাজ্য সরকারের প্রকল্প নয়। এমনকি এই যে 21 লক্ষ পরিবারকে নাকি তারপর সেটা 51 লক্ষ হয়ে গেল, কেন এটা 6 কোটি 10 কোটি হলো না কে জানে। তো এদেরকে যে 100 দিনের কাজের নাকি টাকা দিচ্ছেন, কোন টাকায় দিচ্ছেন, কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন? সব জিরো ব্যালেন্সে জনধন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, নরেন্দ্র মোদীর তৈরি করা অ্যাকাউন্ট। নরেন্দ্র মোদী যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মেকানিজম সারা ভারতবর্ষে তৈরি করেছে, এই যে বাস্তুতন্ত্র তৈরি হচ্ছে, তার বেনিফিট মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিয়ে প্রধানমন্ত্রীর তৈরি করে দেওয়া জনধন অ্যাকাউন্টে গরিব মানুষকে এখন টাকা পাঠানোর চেষ্টা করছে। সেই কারণে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের গরিব মানুষের জন্য কি করছেন? মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের গরিব মানুষের, গরিব মায়েদের কিন্তু আমরা মুখোশ করে ঘুরি, আমরা সাধু বেশে ঘুরি, আমরা লড়াই করে মায়েদের সম্ভ্রম ফেরাবো আর চোরেদের লুটে আমরা আবার ফিরিয়ে আনবো। এবং দুজনকে থামিয়ে একবার এই যে বারবার বলা হচ্ছে চোরেদের বিরুদ্ধে লড়াই, একদম রুদ্রাঙ্গ একদম যে বারবার বলা হচ্ছে চোরেদের বিরুদ্ধে যে লড়াইটা, এই লড়াইটাকে কিন্তু উদযাপনের জায়গাতে নিয়ে গেছে আজকে কৃষ্ণনগর বা নদিয়াবাসী। আমি নিজের চোখে দেখে এসেছি কিভাবে একদিকে চোর ধরো জেল ভরো স্লোগান হচ্ছে, অন্যদিকে জয় শ্রীরাম বলা হচ্ছে, তার পাশাপাশি চিৎকার করে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী পারে পরিত্রাণ আনতে। একবার দেখে নেব। এই মুহূর্তে কম বয়সী ছেলে মেয়ে যেরকম রয়েছেন, বয়স্করাও রয়েছেন। কোথা থেকে এসছেন? আমি আসছি রানাঘাট থেকে। বিজেপি জিতবে, হারবে, কি করবে? বিজেপি জিতবে। বিজেপি জিতবে বলছেন দিদি। আপনি কি বলছেন? জিতবে। কোথা থেকে এসছেন? আমি বাঁকুড়া থেকে এসেছেন। আদিবাসী, তপশিলি, মতুয়া সম্প্রদায়, তারা প্রত্যেকে একটা কথা বলছেন, এই বাংলাতে এই লড়াইটা প্রত্যেকের মাফিয়া রাজের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে যত প্রোটেক্ট করবে তত এই দামামা বাজবে, যেন ভোটের দামামা বেঁচে গেছে। এইটাই বোধহয় ভোটের দামামা বলে। এখানে উপস্থিত সবাইকে নমস্কার জানাই। বাংলার বিকাশ হবে তবে দেশের বিকাশ হবে, এটা মোদির গ্যারান্টি। এইবার এনডিএ সরকার 400 পার। আমি নির্মলতা সহ বাকিদের কাছে যাব ছোট করে। লড়াইটা কি এবার একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুর বেঁধে দিলেন যে মাফিয়ারাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাফিয়ারাজ বনাম মানুষের কণ্ঠস্বর? একদম নরেন্দ্র মোদী, দেখুন এই লড়াইটা তো 5 বছরের লড়াই, কিন্তু এটা কাম্য ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ডিরেক্টলি মাফিয়ারাজের সঙ্গে ওতপ্রোতভাবে নামটা জড়িয়ে যাচ্ছে। এবং যার জন্য আপনি একটা জিনিস নোটিস করছেন যে এখানকার যে মানুষ, তারা একেবারেই তাদের ফেথটা রাখছে কোনো লোকাল লিডার নয়, একদমই মানে লড়াইটা রাখছে একবারে নরেন্দ্র মোদীকে সামনে রেখে। সেটার খারাপ ভালো বলছি না, কিন্তু এই লড়াইটা 5 বছরের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে মাফিওজির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যেটা মানুষ মনে করছে, আমি মনে করছি না, এটা মানুষের ধারণা। যদি সেটা হয়ে থাকে, সেই লড়াইটা লড়ার জন্য কোনো লোকাল লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতটা দাঁড়াতে পারবেন, মানুষ সেটা বিচার না করে
যেটা করছেন সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। সুতরাং মানে করাপশনটা এমন লেভেলে চলে গেছে, সেই লেভেলটা নরেন্দ্র মোদীকে দিয়েই একমাত্র ওয়াশ আউট করতে পারা যায়। এইটা যদি ধারণা হয়, এই ধারণাটার জন্যই পুরো সিনটাই এখন নরেন্দ্র মোদী, মানে জিনিসটা পুরোটাই দাঁড়িয়ে গেছে ইটস মোদি ভার্সেস এভরিবডি। ঠিক। জগন্নাথ দা খুব সংক্ষেপে আমি একদম একটা জিনিস জানতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলছেন তাতে একটা জিনিস পরিষ্কার যে আপনারা জিরো টলারেন্স করাপশনের ক্ষেত্রে, চোরদের সাথে কোনো আপোষ নয়, এই সেটিংয়ের কথা বামেরা মাঝে মধ্যে বলে, কোনো সেটিং নেই, প্রধানমন্ত্রী আবারও বার্তা দিতে বলেছেন আপনাদেরকে। তাহলে লড়াইটা আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, মাফিয়ারাজ বনাম সাধারণ মানুষ যাদের চাকরি চুরি গেছে, আমি আপনি তাদের? দেখুন, এবারের লড়াই মূলত আমাদের নরেন্দ্র মোদীজির গত 10 বছরের পারফরমেন্স মানুষের কাছে তুলে ধরে তাকে তার ভোট, মানুষকে গ্রহণ করে নেওয়ার যে ভোট, 14 সালে আমরা এসেছিলাম একটা নেতিবাচক ভোট থেকে, একটা নেগেটিভ পলিটিক্স থেকে আমরা এসেছিলাম যে কংগ্রেসকে তাড়াতে হবে। 19-এর ভোট ছিল কিন্তু বিজেপি মানুষের কাছে প্রত্যাশার ভোট, আর এবারের ভোট হচ্ছে ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীকে গ্রহণ করার ভোট। এবং সেই গ্রহণ করার ভোটে প্রমাণ হয়ে গেছে যে লড়াই শুরুর আগেই বিরোধীরা ছন্নছাড়া, বিরোধীরা ভেঙে গেছে, মোদীই হচ্ছে একমাত্র নেতা সারা দেশ জুড়ে। এবং সেই কারণেই এনডিএ সরকার এবার 400 পার করে নতুন সরকার তৈরি করবে এবং মোদীজি তার প্রধানমন্ত্রী হবে, সেই ব্র্যান্ড মোদীর ওপর ভরসা করে। আর এই রাজ্যের চোখে আঙুল দাদা হয়ে আমাদের রাজ্য নেতৃত্ব মমতার করাপশন, মমতার নেপোটিজম, মমতার পরিবারবাদকে সামনে রেখে জনগণ কি জবাব দিতে পারবে? জনগণ কি জবাব দেবে? দেখুন, এখন হচ্ছে জনগণের কাছে এবার হচ্ছে অন্য কোনো অপশন নেই, এই জন্যে যে তাদেরকে এবার ঠিক করতে হবে বাংলার মানুষকে, তারা কি চোরদের সাথে থাকবে না তারা বিকাশের সাথে থাকবে, তারা কি ধর্ষকদের সাথে থাকবে না তারা হচ্ছে বিকাশের সাথে থাকবে। তো এইটা করতে হবে। আজকে দেখুন, আজকে এই তৃণমূল আমরা চুরি করছি, এই তৃণমূল আজকে মানুষের ঘরে জল পর্যন্ত পৌঁছায়নি। কি বলে ভোট জলের জন্য টাকা কি বলে ভোট চাইবেন বলুন? সময় শেষ এবং এইটাই আমরা বাংলার মানুষকে, আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম। আজকে কৃষ্ণনগরবাসী, নদিয়াবাসী, মুর্শিদাবাদবাসী যাদের সাথে দেখা হয়েছে তাদের প্রত্যেককে বলেছি জবাব চাই। বাংলাতে যে নির্বাচন হয়, পোলিং হয়, তার প্রশ্ন উত্তরগুলো হ্যাঁ বা নাতে দিন। আমি প্রশ্ন করেছিলাম আজ দুর্নীতির পাকে চক্রে তৃণমূল লোকসভায় জবাব দেবে জনগণ। ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে কে কি বলছে এই মুহূর্তে শুনেনি। এই মুহূর্তে 90% মানুষ ফেসবুকে বলছেন যে হ্যাঁ জনগণ জবাব দেবে, জনগণ প্রস্তুত। 10% বলছেন না। ইউটিউবে এই মুহূর্তে দেখেনি 95% মানুষ বলছেন জনগণ জবাব দেবে দুর্নীতির বিরুদ্ধে, 5% মানুষ বলছেন না। এবং এক্স হ্যান্ডেলে যারা জবাব চায় বাংলা, ময়ূক রঞ্জন ঘোষকে দেখছেন 84% মানুষ লাইভ স্ট্রিমিং দেখতে দেখতে এক্স হ্যান্ডেলে বলেছেন যে না, দুর্নীতির জবাব তো দেবেই জনগণ। কিন্তু 16% মানুষ বলছেন যে এখনো সময় রয়েছে। নির্বাচনের দামামা বেঁচে গেছে। আজ কৃষ্ণনগরে ছিলাম, কাল অন্যান্য জেলাগুলোতে যাব। প্রত্যেক দিন আপনার পাড়ায় পাড়ায় আসবো আপনার কথা বলার জন্য। এবং আবারও বলছি, মাথা নত যদি করতে হয়, মাফিয়ারাজের সামনে মাথা নত করব না, করব আপনাদের সামনে, যারা প্রতিদিন ময়ূক রঞ্জন ঘোষ এবং জবাব চায় বাংলাকে 1 নম্বর শো বানাচ্ছেন। আপাতত এখানেই শেষ করছি। এরপর একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি।